Assalamu alaikum. Hello viewers. How are you all? I hope all are well. Alhamdulillah, I am fine. This is me Amrin Rahman. হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে আসছি একটি নতুন টপিকস নিয়ে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করব সিপিসি, দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908, দেওয়ানি কার্যবিধি 1908। এই দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 7, রুল 1, রুল 2, রুল 3 অ্যান্ড রুল 6, দেওয়ানি কার্যবিধির আদেশ 7, বিধি 1, বিধি 2, বিধি 3 এবং বিধি 6 নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মূলত এই অর্ডার 7 অর্থাৎ আদেশ 7 হচ্ছে প্লেইন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্লেইন্ট মানে হচ্ছে আরজি। তো একটি আরজি একটি দেওয়ানি আদালতে কিভাবে দাখিল করতে হয়, আরজিতে কি কি বিষয় অবশ্যই উল্লেখ করতে হয়, কোন কোন বিষয় আরজিতে উল্লেখ না থাকলে একটি আরজি প্রত্যাখ্যাত হতে পারে, রিজেক্ট হতে পারে, এইগুলো বিস্তারিতই কিন্তু এই আদেশ সাথে আলোচনা করেছে। সো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে প্রথমে আলোচনা করব হচ্ছে প্লেইন্ট কাকে বলে, মিনিং অফ প্লেইন্ট বা প্লেইন্ট কি, এবং এর পরবর্তীতে আলোচনা করব হচ্ছে একটি প্লেইন্ট বা একটি আরজি দেওয়ানি আদালতে দাখিল করতে হলে কোন কোন বিষয় অবশ্যই আরজিতে উল্লেখ করতে হবে। সো ভিউয়ার্স, আমি প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে মিনিং অফ প্লেইন্ট। প্লেইন্ট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এর বাংলাটা হচ্ছে আরজি। সো প্রথমে আলোচনা করছি মিনিং অফ প্লেইন্ট মানে আরজির অর্থ। সো আরজির অর্থ হলো, আরজি হলো বাদীর দাবির বিবরণ যা দাখিলের মাধ্যমে দেওয়ানি মকদ্দমা দায়ের করা হয়। দেওয়ানি কার্যবিধির 26 ধারায় আদেশ 4 বলেছে প্রত্যেক দেওয়ানি মকদ্দমা আরজি দাখিলের মাধ্যমে বা নির্ধারিত হতে পারে এরকম কোনো পদ্ধতির মাধ্যমে দাখিল করতে হবে বা দায়ের করতে হবে। সো প্রথমে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে প্লেইন্ট বা আরজি বলতে আমরা কি বুঝি। আরজি হলো কি হলো বাদীর দাবি সম্বলিত একটি বিবরণ, অর্থাৎ একজন বাদী বিবাদীর কাছে সে কি কি দাবি করছে সেই যে একটা বিস্তারিত বিবরণ সে তুলে ধরছে আরজিতে, এটাই হচ্ছে একটি কমপ্লেইন বা একটি আরজি। এবং এই আরজিটি কিভাবে দায়ের করতে হবে সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। সো ভিউয়ার্স, এখন আমি 7 আদেশের এক বিধি নিয়ে আলোচনা করব। সো 7 আদেশের এক বিধিতে কি বলেছে সেটা আলোচনা করছি। 7 আদেশের এক বিধিতে বলেছে পার্টিকুলার্স টু বি কন্টেইনড ইন প্লেইন্ট, অর্থাৎ আরজিতে যে সকল বিষয় উল্লেখ করতে হবে। একটি দেওয়ানি মকদ্দমা দায়ের করার ক্ষেত্রে সর্বপ্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে একটি আরজি প্রস্তুত করতে হবে, একটি আরজি তৈরি করতে হবে। এটাই হচ্ছে প্রথম ডকুমেন্টস। আর এই আরজিটি তৈরি করতে গেলে এই আরজিতে কোন কোন বিষয় অবশ্যই উল্লেখ করতে হবে সেটা আমি বিস্তারিত আলোচনা করছি। সো আরজিতে যে বিষয়গুলো উল্লেখ করতে হবে, নাম্বার 1 হচ্ছে এই আরজিটি কোন দেওয়ানি আদালতে দায়ের করা হবে সেই আদালতের নাম। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে আপনাকে অবশ্যই আরজিতে আদালতের নামটি উল্লেখ করতে হবে। নাম্বার 2 হচ্ছে বাদীর নাম, বর্ণনা এবং বাসস্থান সম্পর্কে এই আরজিতে আপনাকে উল্লেখ করতে হবে। তার মানে বাদী যিনি এই মকদ্দমাটি দায়ের করছেন তার নাম, তার বর্ণনা এবং তার বাসস্থানের ঠিকানা। নাম্বার 3 হচ্ছে বিবাদী, অর্থাৎ বাদী যার বিরুদ্ধে এই আরজিটি দাখিল করছেন, বিবাদীর নাম, বিবাদীর বর্ণনা এবং বিবাদীর বাসস্থান সম্পর্কে কিন্তু বিস্তারিত আরজিতে উল্লেখ করতে হবে। নাম্বার 4 হচ্ছে বাদী এবং বিবাদী এরা যদি নাবালক হয় অথবা যদি প্রতিবন্ধী হয়। নাবালক বা প্রতিবন্ধী হলে তাদের বিস্তারিত বিবরণ কিন্তু আপনার এই আরজির ভিতরে অবশ্যই উল্লেখ করে দিতে হবে। নাম্বার 5 হচ্ছে মামলাটির কারণ, অর্থাৎ বাদী কেন এই মামলাটি করছে
কারণ কি এবং এই কারণ কখন উৎপত্তি হয়েছে সেই উৎপত্তির সময়ও কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। নাম্বার 6 হচ্ছে আদালতের এখতিয়ার নির্ধারণের জন্য তথ্যসমূহ আপনাকে দিতে হবে। প্রত্যেক আদালতের একটি এখতিয়ার আছে, সেই এখতিয়ারটি নির্ধারণের জন্য আপনাকে তার কি করতে হবে, নির্ধারণের জন্য তথ্য দিতে হবে আর্জিতে। নাম্বার 7 কি বলছে, বাদীর দাবিকৃত প্রতিকার, অর্থাৎ বাদী যে এই আর্জিটি দাখিল করছেন সে কি প্রতিকার চাচ্ছেন সেই প্রতিকারটি কিন্তু অবশ্যই আর্জিতে উল্লেখ করতে হবে। নাম্বার 8 হচ্ছে বাদী যে ক্ষেত্রে তার আংশিক দাবি পারস্পরিকভাবে পরিশোধ করতে সম্মত হয়েছে বা বর্জন করেছে, সেক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশোধ বা বর্জন করা হয়েছে। অর্থাৎ বাদী যে ক্ষেত্রে আংশিক দাবি পারস্পরিকভাবে সে কি করছে, সে সেটা পরিশোধে সম্মত হয়েছে বা বর্জন করেছে, সে বিষয়টা কিন্তু অবশ্যই কিন্তু আর্জিতে উল্লেখ থাকতে হবে। নাম্বার 9 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য মকদ্দমার বিষয়বস্তুর আর্থিক মূল্য সংক্রান্ত বিবরণ। অর্থাৎ প্রত্যেকটি আদালতের আর্থিক এখতিয়ার নির্ধারণের জন্য কিন্তু এখানে মামলার বিষয়বস্তুর আর্থিক বিবরণ অবশ্যই আর্জিতে উল্লেখ করতে হবে। তাহলে আমরা এখানে বিধি 1-এ যে 9টি বিষয় দেখলাম, এই 9টি বিষয় কিন্তু আর্জিতে অবশ্যই কি করতে হবে, উল্লেখ করতে হবে। এছাড়াও আমাদের আরো জেনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আদালতের এখতিয়ার ও কোর্ট ফি নির্ধারণের জন্য আর্জিতে মকদ্দমার মূল্যমান অবশ্যই উল্লেখ করতে হবে। এটাও কিন্তু এই এক বিধির ভিতরেই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আদালতের যে এখতিয়ার আছে সেই এখতিয়ারটিও নির্ধারণের জন্য এবং কোর্ট ফি নির্ধারণের জন্য, আদালতের এখতিয়ার এবং কোর্ট ফি নির্ধারণের জন্য কিন্তু আর্জিতে মকদ্দমার মূল্যমান অবশ্যই উল্লেখ করতে হবে। অর্থের মকদ্দমার ক্ষেত্রে আর্জিতে দাবিকৃত অর্থের যথাযথ পরিমাণ উল্লেখ করতে হবে, কিন্তু অমীমাংসিত অর্থের ক্ষেত্রে বা মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে আনুমানিক অর্থ লিখতে হবে। অর্থের মকদ্দমার ক্ষেত্রে কি হচ্ছে, যদি অর্থটি নির্ধারিত থাকে তাহলে কিন্তু ওই নির্ধারিত অর্থের পরিমাণই কিন্তু উল্লেখ করে দিতে হবে, এবং যে ক্ষেত্রে অমীমাংসিত হিসাবে অর্থাৎ অমীমাংসিত অর্থ বা মধ্যবর্তী মুনাফার ক্ষেত্রে কি করতে হবে, আনুমানিক অর্থ কি করতে হবে, উল্লেখ করে দিতে হবে। সেটা কি বলছে, বিধি 2-তে কিন্তু এই বিষয়টি সুন্দরভাবে বলে দিয়েছে। এরপরে যেটা হচ্ছে সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে, স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে সম্পত্তিটি শনাক্ত করার জন্য যখন একটি স্থাবর সম্পত্তি নিয়ে একটি মকদ্দমা করা হবে, সেই ক্ষেত্রে এই সম্পত্তিটি শনাক্ত করার জন্য সম্পত্তির বর্ণনা, সীমানা এবং সেটেলমেন্ট পর্যায়ে উল্লেখিত যে নাম্বারগুলো, এগুলো কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে। সো এটি কিন্তু বিধি 3-এ বলা হয়েছে যে স্থাবর সম্পত্তির মকদ্দমার ক্ষেত্রে সম্পত্তিটি শনাক্ত করার জন্য সম্পত্তির সীমানা, বর্ণনা এবং সেটেলমেন্ট পর্যায়ের নাম্বারগুলো আপনাকে উল্লেখ করতে হবে। বিধি 3-এ এটি স্পষ্ট করে বলে দিয়েছে। বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করে, অর্থাৎ বাদী তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মকদ্দমা দায়ের করে, সেক্ষেত্রে আরজিতে বাদী তামাদি হতে অব্যাহতির কারণ উল্লেখ করবে। অর্থাৎ যে ক্ষেত্রে বাদী কি হলো, বাদী তামাদিতে যে নির্ধারিত সময়ের পরে মামলা করছে, সো সে এই তামাদি হতে অব্যাহতি কিভাবে পেয়েছে সেই অব্যাহতির কারণ, সেক্ষেত্রে আরজিতে বাদী তামাদি হতে অব্যাহতির কারণ উল্লেখ করবে। এটি বিধি 6-এ সুন্দর করেই উল্লেখ করা হয়েছে যে তামাদি হতে অব্যাহতির কারণও কিন্তু আরজিতে উল্লেখ করে দিতে হবে বা আরজিতে এর বিস্তারিত বিষয় জানাতে হবে। সো ভিউয়ার্স, আপনারা যারা আইন সম্পর্কে জানতে চান, নতুন আইন সম্পর্কে জানতে চান, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন, এবং আইন সম্পর্কে নতুন কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করব
ওই বিষয়ে আইন সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে। সো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।